ভারতের চোখে চোখ রেখে যা বললেন সেনাপ্রধান। 2025 সালেই শেষ হবে গণহত্যার বিচার। গাজা নিয়ে যা জানালো জাতিসংঘ মানবাধিকার দপ্তর। সাংবাদিক ইলিয়াস হোসেনের সর্বশেষ যে প্রতিবেদনটা, সেটাকে যদি আপনি ভালো করে শোনেন, একদম প্রতিবেদনের শেষ পর্যায়ে এসে বিএনপির যিনি এই মুহূর্তে মহাসচিব আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন, সেখানে শাহেদ আলমের একটা বক্তব্যকে কেউ কেউ কানেক্ট করছেন। সাংবাদিক শাহেদ আলম সবাই চিনেন। তিনি বলছিলেন যে ওনার সাথে আমেরিকাতে নাকি একবার দেখা হয়েছিল সাংবাদিক ইলিয়াসের, গেল 5ই আগস্টের পরে। তো শাহেদ আলম জিজ্ঞেস করছিল যে ক্ষমতায় আপনি কাকে দেখতে চান। তো সাংবাদিক ইলিয়াস বলছিল যে তিনি বিএনপি না। ইলিয়াস হোসেন সুন্দরবনের বাঘ, কলিজাটা এত বড় 25শে আগস্টের গ্রেনেড হামলা নিয়ে যে তথ্য ফাঁস করছে, লজ্জা লাগবে না আপনাদের? এখন মুখ দেখাইতে পারবেন? ভাই কি স্ক্রিপ্ট লেখছে, কি ভয়াবহ মানুষ ছিল শেখ হাসিনা। নিজের দলের 24 জন লোককে বলি চড়াই দিছে জাস্ট ক্ষমতায় যাওয়ার জন্য, তারেক জিয়াকে, খালেদা জিয়াকে ফাঁসাইবার জন্য নিজের দলের 24 জন মানুষকে বলি চড়াই দিছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, এবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উচিত শিক্ষা দিলেন সাংবাদিক ইলিয়াস। আসল তথ্য বেরিয়ে আসলো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। রুহুল কবির রিজভী কি আসলে অপসারিত হচ্ছেন? তারেক রহমান কি বললেন? গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে দেখতে পারবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। সাংবাদিক ইলিয়াস হোসেনের সর্বশেষ যে প্রতিবেদনটা, সেটাকে যদি আপনি ভালো করে শোনেন, একদম প্রতিবেদনের শেষ পর্যায়ে এসে বিএনপির যিনি এই মুহূর্তে মহাসচিব আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন, সেখানে শাহেদ আলমের একটা বক্তব্যকে কেউ কেউ কানেক্ট করছেন। সাংবাদিক শাহেদ আলম সবাই চিনেন। তিনি বলছিলেন যে ওনার সাথে আমেরিকাতে নাকি একবার দেখা হয়েছিল সাংবাদিক ইলিয়াসের, গেল 5ই আগস্টের পরে। তো শাহেদ আলম জিজ্ঞেস করছিল যে ক্ষমতায় আপনি কাকে দেখতে চান। তো সাংবাদিক ইলিয়াস বলছিল যে তিনি বিএনপি না, জামাতকে ক্ষমতায় আনতে চায় বা দেখতে চায়। তো এরপরে বিএনপির কর্মীদের কেউ কেউ বলছেন যে এই প্রতিবেদনটার শেষ অংশে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন, এইটাও একটা মেটিকুলাস প্ল্যান। বাট সাংবাদিক ইলিয়াস তিনি যখন কোনো কথা বলেন, নিশ্চয়ই তিনি প্রমাণ নিয়েই বলেন, এটা নিয়ে তার আসলে কথা বলার কোনো সুযোগ নেই। দর্শক, যে 24 জনের যে এক ঘটনা, 24 জনের প্রাণহানি, সাংবাদিক ইলিয়াসের সর্বশেষ যে ভিডিওটা, সেখানে তিনি বেশ কিছু দাবি করেছেন। মির্জা ফখরুল ইসলাম তিনি ইসলাম বিদ্বেষী। মির্জা ফখরুল ইসলাম ভারতের দালাল, কারণ তিনি প্রথম আলো এবং ডেইলি স্টারকে নিয়ে সাপোর্টিং এ কথা বলেন। তারপরে তিনি এও বলেছেন যে মির্জা ফখরুল ইসলাম যথেষ্ট দুর্নীতিবাজ, অনেক টাকা লুটপাট করে অস্ট্রেলিয়াতে তার যে মেয়ে এবং মেয়ের জামাই আছে ফাহাম আব্দুল সালাম, তাদের কাছে তিনি পাচার করেছেন। বিএনপি যখন ক্ষমতা ছিল তখনও লুটপাট করেছেন। আওয়ামী লীগের 15 বছর তিনি অনেক টাকা কামাইছেন। ভবিষ্যতে যখন আবার ক্ষমতায় আসবে, আবারও লুটপাট করবে মির্জা ফখরুল ইসলাম। আসলে এখানে সংঘর্ষের সূত্রপাতটা কোথায়? কেন মির্জা ফখরুল ইসলামকে নিয়ে সাংবাদিক ইলিয়াস আসলে হঠাৎ এতটা ক্ষিপ্ত হলেন? কারণ তিনি যে বক্তব্যটা দিয়েছেন, এটাতে মির্জা ফখরুল ইসলামের মোটামুটি যে সামাজিক অবস্থান বা তার যে দলীয় অবস্থান, এর সাথে সাংবাদিক ইলিয়াসের যে অভিযোগগুলো, এগুলো কিন্তু একটা কঠিন প্রতিক্রিয়া জনমনে ক্রিয়েট করার কিন্তু আসলে সুযোগ রয়েছে। এখন মির্জা ফখরুল ইসলাম এ নিয়ে এখন পর্যন্ত কোনো কথা বলেননি। সূত্রপাতটা হচ্ছে প্রথম আলো ডেইলি স্টারের ইস্যুতে যখন সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্যরা একটা মিশন পরিচালনা করছেন। পিনাকি দাদা জিয়াফত কার্যক্রম থেকে শুরু করে প্লাস প্রথম আলোর অফিস ভাঙা থেকে শুরু করে অনেক কিছুতে তারা চাচ্ছেন এই পত্রিকাগুলো যেন বন্ধ হয়ে যায়, কারণ তারা ভারতের পারপাসকে সার্ভ করে। মাঝখানে একটা ঘটনা ঘটছিল যে প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিসকে ঘেরাও করার জন্য তাদের সমর্থকদের একাংশ সেখানে গিয়েছিলেন। এরপর সেখানে বিষয়টা নিয়ে পুলিশি এবং সেনাবাহিনী, বিজিবির বাধার মুখে তারা পড়েন। তখন এই ইস্যুগুলো নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছিলেন যে 5ই আগস্টের আগে সংবাদপত্রের উপরে এমন ধরনের আক্রমণ আসলে বাংলাদেশে তিনি দেখেন নাই, বা এমন বাংলাদেশ তিনি দেখেন নাই, সেটা নিয়েই সাংবাদিক ইলিয়াসের বক্তব্য। পাশাপাশি হচ্ছে যে প্রথম এবং ডেইলি স্টার এই দুইটা পত্রিকার পক্ষে এই যে অবস্থানগুলো সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি নিয়েছিলেন, এগুলোর সমালোচনা করেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো এখানে উপদেষ্টা আসিফও তো সমালোচনা করেছে, বা নাহিদরও বলছিল যে এটার নিরাপত্তা দেওয়া হবে।
তো তাদের ব্যাপারেও কি মানে বিষয়টা এরকম আসবে? আবার এই যে লুটপাট দুর্নীতির যে কথাটা বললেন, যে প্রথম আলো থেকে বান্ডেল বান্ডেল টাকা খাইছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যার কারণে তারা প্রথম আলোকে সার্ভ করতে চাচ্ছেন, এবং তিনি ইসলাম বিদ্বেষী। এই দেশে হুজুর বা এই যে রাজনীতিগুলা এগুলা তিনি পছন্দ করেন না। তারা মানে ইসলাম বিদ্বেষী একটা মেন্টালিটিতে মির্জা ফখরুল ইসলাম আছেন। এখন ঠিক নির্বাচনের আগ মুহূর্তে এমনি বিএনপির অবস্থা খুবই খারাপ বিভিন্ন কারণে, আপনার কিছু কিছু নেতাকর্মীদের কারণে, আবার বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যে সাংঘর্ষিক অবস্থান আছে এর মাঝখানে সাংবাদিক ইলিয়াসের এই প্রতিবেদন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য দলীয়ভাবে আসলে কি রিয়েকশন আনবে আমি জানি না, নেতাকর্মীদের কাছে কি রিয়েকশন আনবে জানি না, তবে ভোটারদের কাছে মির্জা ফখরুল ইসলাম সম্পর্কে এই বক্তব্যগুলা কোথাও না কোথাও প্রতিক্রিয়া তৈরি করবে। তবে মির্জা ফখরুল ইসলাম সম্পর্কে দলমত নির্বিশেষে সবার একটা পজিটিভ ধারণা আছে যে তিনি খুব শান্ত স্থির মানুষ, ভদ্র মানুষ নিতান্তই। তবে সাংবাদিক ইলিয়াস যিনি এই অভিযোগগুলো তুলেছেন, আমরা আশা করছি ভবিষ্যতে আর একটু প্রমাণ সহ দিবেন, তাহলে এটাতে হয়তো মানুষের কাছে আরেকটু গ্রহণযোগ্যতা আসবে। তবে ইলিয়াস ভাইয়ের যারা ফ্যান ফলোয়ার আছে, মুখ দিয়া বললেই চলে, মানে প্রমাণপত্র আসলে লাগে না। তো সাংবাদিক ইলিয়াস এবং মির্জা ফখরুল ইসলামের মধ্যে বড় কনফ্লিক্টের জায়গাটা হচ্ছে প্রথম আলো ডেইলি স্টার হচ্ছে মেইন এখানে, অন্য কিছু আমার কাছে মনে হয় নাই। কারণ মির্জা ফখরুল ইসলাম প্রথম আলো এবং ডেইলি স্টার ইস্যুতে যেহেতু দলটির এত বড় একটা পদে তিনি আছেন, সেখান থেকে তিনি কাউন্টার করছেন, স্বাভাবিক এটাতে সাংবাদিক ইলিয়াস তিনি খেপবেনি, এটা খুবই স্বাভাবিক। আর সাংবাদিক ইলিয়াসও যারা চিনেন, তিনি কারোর প্রতি খেপলে যা করেন আর কি। তো দেখা যাক সাংবাদিক ইলিয়াসের এই অভিযোগ নিয়ে, মহা অভিযোগ কিন্তু লুটপাট দুর্নীতি ভারতের এজেন্ট ইসলাম বিদ্বেষী, এগুলো কিন্তু একটা রাজনীতিবিদের জন্য আর কিছু বাকি থাকে না। দেখা যাক সাংবাদিক ইলিয়াসকে এটার জবাব তিনি কিভাবে দেন, আবার নাও দিতে পারেন, সেটাও হতে পারে। ভারতের সঙ্গে দেওয়া নেওয়ার সম্পর্ক হতে হবে ন্যায্যতার ভিত্তিতে। প্রথম আলোকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এমন কথা বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করে বলেন, ভারত আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী, আমরা অনেক দিক থেকে ভারতের উপর নির্ভরশীল, আবার ভারতও আমাদের কাছ থেকে সুবিধাও পাচ্ছে। আনুষ্ঠানিক আর অনানুষ্ঠানিক মিলিয়ে ওদের প্রচুর মানুষ বাংলাদেশে কাজ করছে। এদেশ থেকে অনেক মানুষ চিকিৎসার জন্য ভারতে যায়, আমরা তাদের কাছ থেকে অনেক পণ্য কিনছি। কাজেই বাংলাদেশের স্থিতিশীলতার ব্যাপারে ভারতের বিরাট স্বার্থ আছে। এটা একটা দেওয়া নেওয়ার সম্পর্ক, ন্যায্যতার ভিত্তিতে হতে হবে। এটা যে কোনো দেশ সব সময় অন্য দেশ থেকে সুবিধা পেতে চাইবে, এটা তো দোষ না। আমি যদি আদায় করে নিতে না পারি, দোষ তো আমারও। এই বিষয়গুলো দেখতে হবে। আমাদের ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে। জনগণ যেন কোনোভাবেই মনে না করে ভারত বাংলাদেশের ওপর কর্তৃত্ব করছে বা এমন কিছু করছে যা আমাদের স্বার্থের পরিপন্থী। কোনোভাবেই মানুষ যেন এটা না ভাবে। প্রথম আলো নেওয়া সাক্ষাৎকারের চুম্বক অংশ তুলে ধরা হলো। বাংলাদেশের জন্য 2024 সাল একটি গুরুত্বপূর্ণ বছর গেল। জুলাই গণ অভ্যুত্থান হলো, অনেক পরিবর্তন হয়ে গেল। উত্তরে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, এটা সত্য, এত বড় গণ অভ্যুত্থান, এত শহীদ, এত আহত, ঐতিহাসিক এক পরিবর্তনের মধ্য দিয়ে আমরা বর্তমান সময়ে এসে পৌঁছেছি। আমরা একটা নতুন স্বপ্ন, নতুন সময়ের পরিবর্তনের মধ্যে রয়েছি। 2024 সালে আমাদের জন্য একটা নতুন সুযোগ ও নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। 2024 সালের জুলাই আগস্ট মাসে ঘটে যাওয়া গণ অভ্যুত্থানে ছাত্র জনতা ও রাজনৈতিক দলসমূহের অংশগ্রহণ বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা। গণ অভ্যুত্থানে শাহাদত বরণকারী ও আহত সবার প্রতি জাতি চিরকৃতজ্ঞ থাকবে। এরপর জানতে চাওয়া হয়, নতুন বছর 2025 সালে আপনার প্রত্যাশা কি? জেনারেল ওয়াকার উত্তরে বলেন, 2025 সালে আমরা একটা দীর্ঘস্থায়ী শান্তির পথে যেতে চাই। সেজন্য সবাইকে একসঙ্গে চলতে হবে, সবাইকে ঐকমত্যে পৌঁছাতে হবে। আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু জাতীয় স্বার্থে ঐকমত্য জরুরি। তাহলেই গণতন্ত্র স্থায়ী হবে। আমরা শান্তিপূর্ণ পরিবেশ চাই। বাংলাদেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য এখন শান্তি ও স্থিতিশীলতা খুবই জরুরি। এই দুটি বিষয় না হলে উন্নয়ন আর সুশাসনও আসবে না। সেজন্য আমাদের মধ্যে সহিষ্ণুতা ফিরিয়ে আনতে হবে। সেজন্য একটা জাতীয় সমঝোতার পরিবেশ তৈরি করতে হবে। এরপর জানতে চাওয়া হয়, সম্প্রতি দেখছি সেনাবাহিনীর পক্ষ থেকে সংবাদ ব্রিফিং করা হচ্ছে, আপনিও কথা বলছেন। জেনারেল ওয়াকার এর উত্তরে বলেন, আমি বিশ্বাস করি আপনারা দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করছেন এবং ভবিষ্যতেও করবেন। তাই আমি আপনাদের সঙ্গে কথা বলতে এখন স্বাচ্ছন্দ্য বোধ করি।
সিভিল মিলিটারি সম্পর্ক বা সাংবাদিকদের সঙ্গে প্রতিরক্ষা বাহিনীর সম্পর্ক, এসব বিষয় নিয়ে অতীতে অনেক কথা হয়েছে। অবিশ্বাসের জায়গা থাকলে কিন্তু সমস্যা হয়। জেনারেল ওয়াকার বলেন, আমি যা চিন্তা করছি সেটা যদি আপনারা দায়িত্বশীলতার সঙ্গে তুলে ধরেন তাহলে তো আমি আপনাদের সঙ্গে কথা বলতেই পারি। সাধারণত সশস্ত্র বাহিনীর লোকজন গণমাধ্যমে কথা বলেন না, এটা অনেক আগের রেওয়াজ, বহুদিন থেকেই এই পরিবেশ গড়ে উঠেছে। এরপরে প্রশ্ন করা হয়, তার মানে আপনি বলছেন এটা অতীত থেকে হয়ে আসছে? জেনারেল ওয়াকার বলেন, হ্যাঁ, এটা অতীত থেকেই হয়ে আসছে। আমরা মিডিয়ায় কথা বলার বিষয়ে দ্বিধান্বিত থাকি, তারপরও এখন দেশ একটা বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। জনগণের মনে জিজ্ঞাসা থাকতে পারে বিভ্রান্তি। আমি মনে করি সামাজিক যোগাযোগ মাধ্যমে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে, সেই জন্য আমাদেরও মাঝে মাঝে মিডিয়ার সামনে যেতে হচ্ছে। দেশবাসী অবশ্যই একটা ভালো নির্বাচন চায়, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন চায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্য সেটা। এর পরের প্রশ্নে জানতে চাওয়া হয়, প্রধান উপদেষ্টা সাধারণ নির্বাচনের একটা সময়সীমা দিয়েছেন, এই বিষয়ে কিছু বলবেন? আপনাদের তো কাজ করতে হবে। জেনারেল ওয়াকার এর উত্তরে বলেন, দেশবাসী অবশ্যই একটা ভালো নির্বাচন চায়, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন চায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্য সেটা। প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সীমা দিয়েছেন, সেটা ঠিক সময়ে। আমরা অন্তর্বর্তী সরকারের নির্বাচনের রূপরেখা বাস্তবায়নে সব সহযোগিতা করব। পরের প্রশ্নে জানতে চাওয়া হয়, সেনাবাহিনী সরকারের অংশ, বর্তমান অবস্থায় আপনাদের মধ্যে কোনো উৎকণ্ঠা আছে? জেনারেল ওয়াকার বলেন, আমাদের মাঠে থাকতে হচ্ছে, আমরা পরিস্থিতি বুঝতে পারছি, আমরা কিভাবে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারি তা নিয়ে একটা ধারণা দিই। দিনের শেষে আমার সেনাদেরই তো মাঠে যেতে হচ্ছে। এর মধ্যেই প্রায় 5 মাস ধরে তারা মাঠে আছেন। যত বেশি আমাদের লোকজন মাঠে থাকবেন তত বেশি তাদের শৃঙ্খলা বহির্ভূত কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিতে পারে। ডাকাত ধরতে গিয়ে আমার একজন কর্মকর্তা নিহত হলেন। পুলিশ যদি দ্রুত সংগঠিত হয়ে যেত আমার কোনো উদ্বেগ থাকতো না। তারা যদি সুসংগঠিত হয়ে যায়, বেসামরিক প্রশাসন যদি যথাযথ আইন শৃঙ্খলার দায়িত্ব পালন শুরু করে দেয়, তাহলে আমরাও আশ্বস্ত হতে পারি। এরপরেই জানতে চাওয়া হয়, কিন্তু এখনো তো পুলিশ পুনর্গঠিত হতে পারেনি। জেনারেল ওয়াকার এই প্রশ্নের জবাবে বলেন, সেটা কিছুটা ঠিক। পুলিশ পুনর্গঠিত হওয়ার জন্য কাজ চলমান। আমরা চাইব শিগগিরই সেটা ফলপ্রসূ হবে। প্রশ্ন করা হয়, গত 15 বছর প্রশাসন, পুলিশ, বিচার ও ব্যবসা সহ রাষ্ট্রের নানা ব্যবস্থা ভেঙে গেছে, এটাকে একটা স্বাভাবিক জায়গায় আনতে তো সময় লাগবে। জেনারেল ওয়াকার বলেন, এটার জন্য রাজনৈতিক দল ও সরকার লাগবে। রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে। রাজনীতি ছাড়া ও রাজনৈতিক সরকার ছাড়া এটা সম্ভব নয়। প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত চাচ্ছি। কমেন্ট বক্সটি আপনার লিখতে পারেন, কমেন্ট বক্সে আপনার মতামত। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।